পরের দিন সকালে সুয়ানগর স্টেশন থেকে বালিপুর স্টেশনের দিকে রওনা দিলাম। সুয়ানগর থেকে ট্রেন ছিল 11:15 নাগাদ। আমি ট্রেনে উঠে জানালার সামনের সিটে গিয়ে বসলাম। ধীরে ধীরে স্টেশন আর প্রকৃতি কোলাহল পিছনে পড়ে গেল, আর আমি এগোতে লাগলাম। বড় বড় ঘরবাড়ি সব আস্তে আস্তে মিলিয়ে গেল। বড় বড় গাছপালা, পাখির ডাক, বিশাল ধানক্ষেত, শূন্য প্রান্ত, কোথাও তাল গাছ ও কোথাও নারকেল গাছের ছায়া, কোথাও কোথাও গরুরা হেঁটে বেড়াচ্ছে। ট্রেনে বসে ভাবতে লাগলাম, মানুষের জীবন কত অদ্ভুত। কাল পর্যন্ত চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছিলাম, আজ চাকরি আছে, কিন্তু শহর থেকে গ্রামে চলে যেতে হচ্ছে। কিন্তু যাই হোক, শহরের থেকে গ্রামের প্রকৃতি খুব সুন্দর, চোখ যেন সরতেই চায় না। আকাশে ঘন কালো মেঘ, বিদ্যুতের আনাগোনা। জানলার পাশে বসে দেখতে দেখতে মনে হলো নতুন বছরটা ভালোই কাটবে। সন্ধ্যা নামতেই মনে হলো প্রথম প্রথম এখানে কাটাতে অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দূর দূরান্তে কোনো ঘরবাড়ি ও আলোর চিহ্ন পর্যন্তও নেই। গভীর অন্ধকারের মধ্যে ট্রেনটি ছুটে চলেছে, আর যেই যেই স্টেশনগুলোতে দাঁড়াচ্ছে, ল্যাম্পপোস্টের আলো যেটুকুই পৌঁছাচ্ছে সেটুকু শুধু দেখা যাচ্ছে। বাদবাকি স্টেশন অন্ধকারে ঢাকা। কোনো কোনো স্টেশনে তো ল্যাম্পপোস্টও নেই। কী করে এখানের প্যাসেঞ্জার থাকে তা কে জানে। আশেপাশে তো কোনো লোকজনও নেই। কিছুক্ষণ এইভাবেই চলার পর রাত 9টার সময় ট্রেন এসে পৌঁছলো বালিপুর স্টেশনে। এই স্টেশনে বেশ ভালোই আলো আছে। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে দাঁড়িয়ে রইলাম। চারিপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে ট্রেনের অ্যালাউন্স ও ট্রেনের শব্দ শোনা যাচ্ছে। আকাশে কোনো তারা দেখা যাচ্ছে না, আকাশ ঘন কালো মেঘে ঢাকা। বালিপুর স্টেশনের বাইরে তো চলে এলাম। এবার গ্রামটার নামটা যেন কি ছিল? গ্রামের নাম কদমপুর। গ্রামের নামটা তো জানা হোক, কিন্তু কাকে জিজ্ঞাসা করব? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ওই তো একটা চায়ের দোকান, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। চায়ের দোকানের উপরে বড় বড় করে লেখা, মন্টুর স্পেশাল চায়ের দোকান। আমি চায়ের দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই যে মশাই, শুনছেন? হ্যাঁ বলুন দাদাবাবু, চা লাগবে নাকি? না না। আরে এক কাপ খেয়ে দেখুন না, এই গ্রামে আমার চা সর্ববিখ্যাত। না না, আমি আপনার কাছে এসেছি একটা ঠিকানা জানার জন্য। তা বলুন, কোন ঠিকানা? কদমপুর গ্রামের রাস্তাটা বলবেন? কদমপুর গ্রাম? ওদিকে তো কদমতলার রাস্তা পড়ে। কদমপুরের নাম শুনে লোকটির মুখে চিন্তার ভাব পড়ে। হ্যাঁ, ওই রাস্তা ধরেই তো আমাকে এগোতে হবে। ওই রাস্তায় দিনের বেলায় লোকজন বেশি দেখা যায় না, রাতের বেলায় তো নয়ই। আরে মশাই, ভৌতিক কথা শুরু করলেন নাকি?
কথাগুলো বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এটাই সত্যি। তার মধ্যে আবার ঝড় বাদলের রাত, আবার আমাবস্যা। আমি বলছি, আমার কথা শুনুন, আজকে রাতে যেন না। আজকে না গেলে আমার আর চাকরিটা থাকবে না। আপনি রাস্তা বলে দিন, আমি সাবধানে চলে যাব। আপনাকে যখন যেতেই হবে, যান তাহলে। সোজা গিয়ে বাঁদিকে একটা কাঁচা রাস্তা পড়বে, ওই রাস্তা ধরে 2-3 মাইল হাঁটলেই পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থলে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাবু, আর একবার ভেবে দেখতে পারতেন। অনেক ভেবে দেখলাম দাদা, যাই হোক না কেন আমাকে তো যেতেই হবে। আসলাম দাদা। আমি যেই দোকান দিয়ে বেরোতে যাব, অমনি জোরে একটা বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি থেমে গেলাম। দোকানদার বলল, দেখলেন মশাই, ওপরওয়ালাও চায় না আপনি ওই রাস্তা দিয়ে যান, কিন্তু আপনাকে তো যেতেই হবে, না হলে যে আপনার চাকরি থাকবে না। কিন্তু এই বৃষ্টিতে যাব কিভাবে? সঙ্গে করে ছাতাও তো আনিনি। কি বিপদে যে পড়লাম! এই বৃষ্টি থামবে বলেও তো মনে হয় না। আমার কাছে একটা ছাতা আছে, আপনি নিতে পারেন। যখন এই রাস্তা দিয়ে যাবেন তখন দিয়ে দেবেন। ঠিক আছে, দিন। দোকানদার আমাকে একটা ছাতা দিল। আমি তাকে ধন্যবাদ বলে হাঁটা শুরু করলাম। আমি তোমার জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করি, তুমি আমার ছেলের বয়সী, তোমার যেন কোনো বিপদ আপদ না হয়। আমি চা দোকানদারের কথা মতো সোজা গিয়ে বাদিকের মেঠো পথ ধরে হাঁটতে লাগলাম। দু সাইডে বড় বড় ধানক্ষেত, চারিপাশে বড় বড় গাছ, আকাশে কালো মেঘ, চারিপাশে ঝোড়ো হাওয়া বয়ে চলছে। চারিপাশ অন্ধকারে ঢাকা, কোথাও কোনো আলো নেই। এই অন্ধকার রাস্তায় শুধুমাত্র আমি একা, এক হাতে ছাতা নিয়ে হেঁটে চলেছি। বৃষ্টিতে রাস্তা পুরো ভিজে গিয়েছে, মাঝে মাঝে শিয়ালের আওয়াজও শোনা যাচ্ছে। কে আবার ভয় পায়? কি আর এমন হবে? সেই ভেবেই আমি হেঁটে চলেছি একা কদমতলার দিকে, তাও আবার ঝড় বাদলের দিনে। কিছুটা হাঁটার পর কদমতলার গাছ ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। কদমতলা গাছের চারপাশের অন্ধকারটা একটু ঘন, অস্বাভাবিকভাবে নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ আমার মনে হয় পিছন দিক দিয়ে কোনো ছায়া হেঁটে আসছে আমার সাথে সাথে। আমি পিছনে তাকিয়ে এদিক ওদিক দেখার চেষ্টা করলাম, কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পেলাম না। শুধু ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আর মেঘের গর্জন। মনে হয় অদেখা এক ছায়া আমার পিছনে পিছনে হাঁটছে। কদম গাছটার কাছে এসে হঠাৎ আমি থেমে যাই। কি? দূরে ওটা কি? মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। ভালো করে দেখতেই দেখলাম একটা লোক ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে কদমতলা গাছের নিচে। আমি কদমতলা গাছের কাছে যেতেই লোকটি আমাকে বলল, এই ঝড় বাদলের রাতে একা একা কোথায় যাচ্ছ বাপু? সামনেই আমার বাড়ি, বিশ্রাম নেবে চলো। এরকম গলার আওয়াজ শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি তাকে মিথ্যে কথা বললাম যে, না ধন্যবাদ, আমার বাড়ি এখান থেকে বেশি দূর নয়, সঙ্গে তো ছাতাও আছে, কোনো অসুবিধা হবে না, আমি চলে যেতে পারবো। এই রাস্তায় যে একবার আসে সে আর বেঁচে ফেরে না। চলো, এসো, আমার সাথে এসো। আমি তার কথায় কোনো পাত্তা না দিয়ে যখন সামনের দিকে হাঁটতে লাগলাম, তখনই সে পিছন দিক দিয়ে হঠাৎ আমার সামনে চলে এলো। লোকটির চেহারা কেমন বদলে গেল, সারা শরীর আগুনে পোড়া, আর তার ফিস ফিস করা হাসি, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, যেন অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি যেই দৌড়তে যাব, চারিদিকের অনেক রকম ছায়া ঘিরে ধরেছে আমায়। আমি বুঝতে পেরেছি আমার সাথে কিছু খারাপ ঘটতে চলেছে। পা দুটো আটকে গেছে মাটিতে, শরীরটা নাড়াতে পর্যন্ত পারছি না।
গলা শুকিয়ে যাচ্ছে আমার। আমি যেই বিপদে পড়েছি, এর হাতে থেকে আর কোনো নিস্তার নেই। হঠাৎ দূরে ব্যারিকেডের জল করা আলো আমার চোখে পড়ে। সেই আলো ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। একটু কাছে আসতেই দেখলাম এটা তো চায়ের দোকানের সেই লোকটি। তাকে দেখে চারিদিকের ছায়া একে একে অদৃশ্য হতে লাগলো, যেন আলো দেখে চলে যাচ্ছে তারা। লোকটির ছায়া আস্তে আস্তে মিলিয়ে যায় এই অন্ধকারে। আমি তখন মাটিতে পড়ে যাই। থাকে